নমস্কার সবাইকে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড বাঁকুড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্নের সেট নাম্বার 14। তাহলে দেখা যাক আমাদের সেটে আজকে কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ফ্রম হুইচ রিজিয়ন ইজ দ্য ওয়েস্টার্লি জেট স্ট্রিম রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন্টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। পশ্চিমা জেট বায়ু কোন অঞ্চল থেকে ভারতীয় উপমহাদেশে পশ্চিমী ঝঞ্ঝাপ বয়ে নিয়ে আসার জন্য দায়ী? উত্তর হচ্ছে আমার মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগরীয় অঞ্চল। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জেট স্ট্রিম কিন্তু আমাদের ভারতবর্ষে আসে এবং যার জন্য এটা আমাদের উত্তর পশ্চিম ভারতে কী করে বৃষ্টিপাত ঘটায়। তাহলে আমাদের শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত ঘটানোর মেন কারণ কী হচ্ছে? এই যে মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগর থেকে আসা জেট স্ট্রিম। আর যদি বলে শীতকালীন ছাড়া আমাদের সাধারণত বৃষ্টিপাত কিসের জন্য হয় না, সেটা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য। এবার এই দক্ষিণ পশ্চিম মৌসুমী, যেমন ধরো ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের উৎস হচ্ছে মেডিটেরেনিয়ান সি, সেরকমভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উৎসও কিন্তু ইন্ডিয়ান ওশান বা আরাবিয়ান সি। এবারে এই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা বললাম যে এটা বৃষ্টিপাত হয় শীতকালে, আর আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের জন্য আমাদের বৃষ্টিপাত হয় সামারে বা গ্রীষ্মকালে। ব্রড বাই এটা কে নিয়ে আসে, মানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কে নিয়ে আসে না ওয়েস্টার্লি জেট স্ট্রিম, পশ্চিমা জেট বায়ু। আর সাউথ ওয়েস্ট মনসুন এটা কে নিয়ে আসে না ট্রেড উইন্ড। আর এটা কিসের জন্য, মানে কোন শস্যের জন্য উপকারী না ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যে বৃষ্টিপাত সেটা কিন্তু গমের জন্য প্রচণ্ড উপকারী। আর সাউথ ওয়েস্ট মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমে এটা কিন্তু রাইস বা খরিফ যে সমস্ত শস্যগুলো হয় সে সমস্ত শস্যগুলোর জন্য কিন্তু এটা বেনিফিশিয়াল। এটা না হলে কিন্তু আমাদের ভারতবর্ষে এত ধান চাষ হতো না। ঠিক আছে, বোঝা গেছে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এবং দক্ষিণ পশ্চিম মৌসুমের মধ্যে পার্থক্য। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিজ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ইন্সপায়ার্ড বাই হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? ইউএস, দ্য জাপান, দ্য ইউকে নাকি সোভিয়েত ইউনিয়ন? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর পার্টে আছে আমাদের? পার্ট 4A-তে। আর্টিকেল কত? আর্টিকেল 51A। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটিস কত? সেটা হচ্ছে 11। ঠিক আছে, এটা কততম সংবিধান সংশোধন অ্যাড করা হয়েছিল? 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 76। ঠিক আছে, দেখো আমাদের ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে। এছাড়াও আইডিয়া অফ জাস্টিস নেওয়া হয়েছে সৌদি থেকে, ইউএসএর থেকে। আইডিয়া অফ জাস্টিস নেওয়া হয়েছে আমাদের কোথা থেকে? সোভিয়েত ইউনিয়ন থেকে। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। এছাড়াও কি নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট, সেটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএ থেকে। পার্লামেন্টারি সিস্টেম এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইউকে থেকে। এছাড়াও ল মেকিং প্রসিজার নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে থেকে, ব্রিটেন থেকে। তারপরে তোমার হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, এটাও কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। সিঙ্গেল সিটিজেনশিপ এটাও নেওয়া হয়েছে ইউকে থেকে। এছাড়াও আর একটা তোর মুখে বলে দিচ্ছি, তোমার হচ্ছে ক্যাগ, অফিসের ক্যাগ, এটাও নেওয়া হয়েছে ইউকে থেকে। ঠিক আছে, ডিপিএসপি ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, আর কনকারেন্ট লিস্ট এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ ওয়ান সিগনিফিক্যান্ট ড্রব্যাক অফ দ্য গ্রিন রেভলিউশন? সবুজ বিপ্লবের একটি উল্লেখযোগ্য অসুবিধা বা ত্রুটি কী? ডিক্রিজড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, শিল্প বৃদ্ধিতে হ্রাস, লোয়ার ইউজ অফ টেকনোলজি, প্রযুক্তির কম ব্যবহার,
লস অফ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের হ্রাস, নাকি ইনক্রিজড আরবানাইজেশন, নগরায়ণ বৃদ্ধি? কোনটা বলছে অসুবিধা বা ড্রব্যাকস? তাহলে উত্তর কী হবে? লস অফ বায়োডাইভার্সিটি। মানে এখানে তোমার হচ্ছে এত বেশি পরিমাণে আমাদের কীটনাশক বা এত বেশি পরিমাণে উচ্চ ফলনশীল বীজ ধানের চালু করা হয়েছিল, মানে এত বেশি পরিমাণে উচ্চ ফলনশীল বীজ ধানের ব্যবহার হতে শুরু করে যে সেই সময়কার যেটা ইন্ডিজেনিয়াস বা ইনহ্যাবিটেড যে সমস্ত প্ল্যান্ট ক্রপস প্ল্যান্ট ছিল, সে সমস্ত প্ল্যান্টগুলো কী হয়, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। আর এছাড়া আরেকটা জিনিস ঘটে যে অতিরিক্ত বেশি সার ব্যবহারের ফলে বা অতিরিক্ত বেশি বিশেষ করে রাসায়নিক সার প্রয়োগের ফলে এবং রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহারের জন্য কি হয়, সেই জায়গায় যে যেগুলো তোমার উপকারী পতঙ্গ সেগুলো কিন্তু অনেকাংশে এর পরিমাণ কমে যায়। এটাই হচ্ছে তোমার এই গ্রিন রেভলিউশনের অন্যতম বড় সমস্যা। যেটা বললাম, এই দেখো গ্রিন রেভলিউশনের সুবিধা কী কী আছে? সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড গ্রেন, আমরা কী হয়েছি, নিজের থেকে স্বাবলম্বী হতে পেরেছি বিশেষ করে খাদ্যশস্যের ক্ষেত্রে। হায়ার ইনকাম ফর ফার্মার্স, যেখানে যেখানে গ্রিন রেভলিউশনটাকে একদম 100% ইমপ্লিমেন্ট করা গেছিলো, সে সমস্ত জায়গার মানুষদের যে কৃষকরা ছিলেন তারা কিন্তু তাদের ইনকাম বৃদ্ধি পেয়েছে। মডার্নাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির আধুনিকরণ হয়েছে, বিভিন্ন মেশিনারি হেভি মেশিনারি ব্যবহার করতে শুরু করা হয়েছিল কৃষিক্ষেত্রে। রিডিউসড ফুড ইম্পোর্টস, খাদ্য আমদানির উপর কিন্তু নির্ভরশীলতা হ্রাস পেয়ে গেছে। এর আগে কী হতো, গ্রিন রেভলিউশন আগে কী হতো, আমাদেরকে আমেরিকান থেকে কিন্তু হুইটটা বা গমটা কিনে আনতে হতো, কিন্তু গ্রিন রেভলিউশন ঘটার ফলে আমরা কিন্তু উই হ্যাভ বিকেম সেলফ সাস্টেন্ড। এবার একটা ডিসঅ্যাডভান্টেজ কী আছে, যেটা বললাম, লস অফ ক্রপ বায়োডাইভার্সিটি, ফসলের জীববৈচিত্র্য হ্রাস, সয়েল ডিগ্রেডেশন, এটা কিন্তু মারাত্মক রকম ক্ষতি করেছে, অ্যান্ড স্যালিনিটি। সয়েল ডিগ্রেডেশন মানে পিএইচ ভ্যালু তারতম্য হয়েছে। অতিরিক্ত পরিমাণে যদি রাসায়নিক সার ব্যবহার করি, আমাদের ফসলও কিন্তু ডিগ্রেড হতে বাধ্য, মাটি ডিগ্রেড হতে বাধ্য। এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে। গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন, অতিরিক্ত এই যে এখানে যে কৃষিগুলো আছে সেগুলো তোমার প্রচণ্ড রকম ওয়াটার ইন্টেন্সিভ ক্রপ। তাহলে এই ওয়াটার ইন্টেন্সিভ ক্রপ যখনই আমরা চাষ করতে হবে তখনই আমাদেরকে অতিরিক্ত বেশি জল দরকার হবে। তার জন্য কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হচ্ছে বা ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পেয়েছে। আবার কেমিক্যাল টক্সিসিটি ইন ফুড চেন, খাদ্য শৃঙ্খলা রাসায়নিক বিষক্রিয়া, বোঝা যাচ্ছে যে অতিরিক্ত বেশি রাসায়নিক সার ব্যবহার করলে সেটা নদীতে, নালাতে, প্রত্যেক জায়গাতে গিয়ে পরে মিশেছে এবং সেখান থেকে কী হয়েছে যে কেমিক্যাল টক্সিসিটি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এগুলো গেল আমাদের গ্রিন রেভলিউশনের সুবিধা এবং অসুবিধা। এরপরে চলে আসে পরবর্তী প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস এ প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেম? নিচের কোনটি প্রগতিশীল কর ব্যবস্থার সর্বোত্তম বর্ণনা? হায়ার ট্যাক্স রেট ফর কর্পোরেশনস দ্যান ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদের তুলনায় কর্পোরেশনের জন্য উচ্চ কর হার, ট্যাক্স রেট ডিক্রিজেস অ্যাজ দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনক্রিজেস, করযোগ্য আয় বাড়লে তার করের হার হ্রাস পায়, ইউনিফর্ম ট্যাক্স রেট ফর অল ইনকাম গ্রুপস, সকল আয় গোষ্ঠীর জন্য অভিন্ন কর, ট্যাক্স রেট ইনক্রিজেস অ্যাজ দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনক্রিজেস, করযোগ্য আয় বাড়ার সাথে সাথে করের হার বৃদ্ধি পায়। প্রোগ্রেসিভ বলেছে এখানে, প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেমে কী হয়, যত আমাদের মানে মোট যে করযোগ্য আয়ের পরিমাণ যত বাড়তে থাকে, প্রোগ্রেসিভ ট্যাক্সে কী হয়, ট্যাক্সটা তত বাড়তে থাকে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশান 4, করযোগ্য আয় বাড়ার সাথে সাথে করের হার বৃদ্ধি পায়। ট্যাক্স রেট ইনক্রিজেস অ্যাজ দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনক্রিজেস। ঠিক আছে, এবার হচ্ছে এটা গেল প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। এবার আমরা কিন্তু ট্যাক্স সিস্টেমকে 3 ভাগে ভাগ করতে পারি। এই যে আমাদের যে ট্যাক্স সিস্টেম আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কী কী দেখে নিই। ট্যাক্স সিস্টেম একটা তোমার হচ্ছে প্রোগ্রেসিভ, একটা হচ্ছে রিগ্রেসিভ, আর একটা আছে তোমার প্রপোর্শনাল। চলো এক এক করে দেখে নিই এগুলো সম্পর্কে। প্রোগ্রেসিভ কোনটা? যেটা তোমার হচ্ছে রেট ইনক্রিজেস উইথ ইনকাম, আয় বাড়বে তত ট্যাক্স বাড়বে। রিগ্রেসিভ কোনটা? রেট ডিক্রিজেস অ্যাজ ইনকাম ইনক্রিজেস। এবার আর প্রপোর্শনাল কোনটা? কনস্ট্যান্ট রেট ফর এভরিওয়ান। এবার দেখো প্রোগ্রেসিভ যেখানে হচ্ছে রেট ইনক্রিজেস উইথ ইনকাম, মানে আমার যত আয় বাড়বে তত আমার ট্যাক্সটাও বাড়বে। এবার এখানে কি হয় যে যারা ধনী ব্যক্তি, যাদের প্রচুর টাকা, যাদের টাকার মানে যারা বেশি টাকা রোজগার করে তাদের উপরে কিন্তু এই ট্যাক্সের বার্ডেনটা বেশি, এই ট্যাক্সটা চাপানো হয় তাদের উপরেই।
রিগ্রেসিভ কোনটা, যেটা রেট ডিক্রিজেস অ্যাজ ইনকাম ইনক্রিজেস, যত রেট যত বাড়ে, ইনকাম যত বাড়ে তত কিন্তু রেট ডিক্রিজ হয়। এখানে কী হয় যে বার্ডেন ফলস অন দ্য পুয়ার, এখানে কিন্তু গরিবদের উপরে চাপটা বেশি পড়ে। আর প্রপোর্শনাল, এটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট রেট ফর এভরিওয়ান, সবার জন্য সমানভাবে রেট। এটা কি বলছে, নিউট্রাল ইম্প্যাক্ট, এটা কিন্তু কোনো প্রভাব দেখা যায় না। তাহলে এটাই গেল হচ্ছে ট্যাক্সের 3 রকম ভাগ, একটা হচ্ছে প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ আর প্রপোর্শনাল ট্যাক্স। এবার চলে আসে পরবর্তী প্রশ্নে। দ্য ইপোনিমাস ট্র্যাক ব্রেথলেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল ওয়ার্কস অফ হুইচ মিউজিক আর্টিস্ট হুইচ ওয়াজ রিলিজড ইন 1998। নামমাত্র ট্র্যাক ব্রেথলেস নিচের কোন সঙ্গীত শিল্পীর অন্যতম উল্লেখযোগ্য কাজ যা 1998 সালে মুক্তি পেয়েছিল? শঙ্কর মহাদেবন, নাকি মোহিত চৌহান, নাকি শান, নাকি এআর রহমান? উত্তর হচ্ছে আমার শঙ্কর মহাদেবন। শঙ্কর মহাদেবনই ব্রেথলেস গানটি গাওয়ার জন্য উনি বিখ্যাত। ঠিক, চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ রেভলিউশনারি লিডার অ্যাটেম্পট টু অ্যাসাসিনেট লর্ড হার্ডিঞ্জ? কোন বিপ্লবী নেতা লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করেছিলেন? ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, নাকি ভগৎ সিং, নাকি রাসবিহারী বসু? উত্তর হচ্ছে রাসবিহারী বসু। এটা কত সালে ঘটনাটা ঘটেছিল? 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দে ঘটনাটা ঘটেছিল এবং এখানে বোমাটা ছুঁড়েছিলেন বসন্ত কুমার বিশ্বাস। বিশেষ কিন্তু বোমাটা ছুঁড়েছিলেন। দেখো, মুজাফফরপুর বম্বিং, এটা 1908 সালে। এখানে কে যুক্ত ছিলেন? ক্ষুদিরাম বসু। কে টার্গেট ছিল? কিংসফোর্ড। দিল্লি কনস্পিরেসি 1912 সাল। প্রধান লিডার কে ছিলেন? রাসবিহারী বোস। আর কাকে টার্গেট ছিল? লর্ড হার্ডিঞ্জ। কাকরি বম বা কাকরি ট্রেন রবারি 1925 সাল। এটা রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান ইত্যাদি। এটা ছিল ব্রিটিশ ট্রেজারি, ছিল মেন লক্ষ্য। একটা ট্রেন ইয়েতে যাচ্ছিল, ট্রেনের মধ্যে দিয়ে ব্রিটিশ ট্রেজারি যাচ্ছিল, সেটা ছিল, সেই ট্রেনটা ছিল মেন লক্ষ্য। আর 1928 স্যান্ডার্স, এটাকে করেছিলেন ভগৎ সিং। আর একটা টার্গেট কে ছিল? জেপি স্যান্ডার্স, যিনি কিনা রাসবিহারী বসুর এই সাইমন কমিশনের সময়, এই সাইমন কমিশন যখন ভারতবর্ষে আসে তখন সাইমন কমিশন বিরুদ্ধে, মানে সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায় একটা মিছিলে আয়োজন করছেন। সেখানে লালা লাজপত রায়কে এই জেপি স্যান্ডার্সের আদেশেই লাঠিচার্জ করা হয় এবং লালা লাজপত রায় মারা যান। সেই খুনের বদলা নেন কিন্তু ভগৎ সিং জেপি স্যান্ডার্সকে হত্যা করে 1928-এ। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য পুনা প্যাক্ট অফ 1932 ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন হুইচ টু লিডার্স? 1932 সালের পুনা চুক্তি কোন দুই নেতার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেহেরু এবং জিন্না, নেহেরু এবং আম্বেদকর, গান্ধীজি এবং আম্বেদকর, নাকি গান্ধীজি এবং জিন্না? উত্তর হচ্ছে গান্ধীজি এবং আম্বেদকর। গান্ধী এবং আম্বেদকর। এই যে পুনা প্যাক্ট, এটা কত সালে ঘোষণা হয়েছিল? 1932-তে। কেন হয়েছিল না, কেন হচ্ছে র্যামজে ম্যাকডোনাল্ড এর কমিউনাল অ্যাওয়ার্ডের বিরুদ্ধে। কমিউনাল অ্যাওয়ার্ডের বিরুদ্ধে। কমিউনাল অ্যাওয়ার্ডের বিরুদ্ধে, এটা কত? 1932। এবার এই যে কমিউনাল অ্যাওয়ার্ডে কী বলা হয়েছিল? আবার সেপারেট ইলেক্টোরেট, সেপারেট, দাঁড়াও এক সেকেন্ড, এটা নতুন এতে নিয়ে আসিল। কমিউনাল অ্যাওয়ার্ডে কী বলা হলো? কমিউনাল অ্যাওয়ার্ডে বলা হলো সেপারেট ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট ফর দলিতস। ঠিক আছে, এবারে গান্ধীজি এটা মনে করলেন যে এটা আমাদের আরও কী করবে, ইট উইল ফার্দার ডিভাইড দ্য হিন্দু সোসাইটি। তাহলে উনি কী করলেন, এইটার বিরুদ্ধে কিন্তু পুনার ইয়ার্ধা জেলে, উনি তখন ছিলেন পুনার ইয়ার্ধা জেলে বন্দি। সেই পুনার ইয়ার্ধা জেলে উনি অমরণ শুরু করলেন। সেই দেখে যে গান্ধীজি অমরণ শুরু করলে কি অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য কী করলেন, আম্বেদকর ওখানে গেলেন
এবং বললেন যে না, আমরা এখানে সেপারেট ইলেক্টোরেট নিয়ে আসছি না, কিন্তু কি করা হবে, যে দলিতদের জন্য বা যারা আমাদের নিম্নবর্গের যে সমস্ত মানুষজন তাদের জন্য কি করা হবে না, রিজার্ভেশন দেওয়া হবে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাজ ওয়েল অ্যাজ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এবং প্রভিন্সিয়াল লেজিসলেশনে কী করা হয়েছিল, যে সিট সংখ্যা 71 থেকে বাড়িয়ে 148 করা হলো। মানে 71 থেকে বাড়িয়ে 148 প্রভিন্সিয়াল লেজিসলেশনে, এটা তোমার হচ্ছে ইয়েদের জন্য সিট, যেটা হচ্ছে তোমার দলিতদের জন্য সিট। আর এই যে দলিত, এই দলিতদেরকে গান্ধীজি কি বলতেন, গান্ধীজিদেরকে হরিজন বলতেন, হরিজন। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। According to Census of India 2011, in which state was the lowest female literacy rate recorded? 2011 সালে ভারতের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম ছিল? ওয়েস্ট বেঙ্গল, নাকি বিহার, নাকি ঝাড়খণ্ড, নাকি উড়িষ্যা? উত্তর হচ্ছে বিহার। এটা হচ্ছে তোমার হ্যাজ দ্য লোয়েস্ট ফিমেল লিটারেসি রেট। আর যদি বলে সেকেন্ড লোয়েস্ট, সেটা হবে রাজস্থান, ঠিক আছে। তাহলে দেখো যে ওভার লিটারেসিতে কেরালা হাইয়েস্ট, লোয়েস্ট হচ্ছে বিহার। ঠিক আছে, ফিমেল লিটারেসিতে কেরালা হাইয়েস্ট, বিহার হচ্ছে লোয়েস্ট। মেল লিটারেসিতে কেরালা হাইয়েস্ট, বিহার হচ্ছে লোয়েস্ট। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন ক্রিকেট অ্যান ওভার ইজ ড্যাশ কনজিকিউটিভ ভ্যালিড বলস দ্যাট আর পিচড বাই দ্য বোলার ফ্রম ওয়ান এন্ড অফ দ্য পিচ টু দ্য প্লেয়ার অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য পিচ। ক্রিকেটে একটি ওভার বলতে বোঝায় ড্যাশটি ধারাবাহিক বৈধ বল যা বোলার পিচের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা খেলোয়াড়ের উদ্দেশ্যে ছুঁড়েন। এটা কি 4টা বল, নাকি 5টা বল, নাকি 6টা বল, নাকি 7টা? উত্তর হচ্ছে 6টা। ওভার বোঝাচ্ছে 6টা বলকে বলা হয় এক ওভার। যারা ক্রিকেট খেলে তারা সবাই জানে এটা উত্তর, বা যারা নাও খেলে তারাও জানে এটা। এবারে চলো দেখে নিই যে এই ক্রিকেট রিলেটেড কিছু টার্মিনোলজি। ওভার হচ্ছে 6টা ভ্যালিড ডেলিভারিজ। মেইডেন ওভার কোনটা? এন ওভার উইথ নো রানস, যেখানে একটা ওভারে যদি কেউ কোনো রান না দেয়। ডট বল, এ বল ফ্রম হুইচ নো রান ইজ স্কোর্ড, একটা বল যে বলটাতে মানে একটা বল করলে যখন শুধু যেই বলটাতে কোনো রান না হয় তখন তাকে বলছে ডট বল। হ্যাট্রিক হচ্ছে ট্রেকিং 3 উইকেটস ইন 3 কনজিকিউটিভ বলস, মানে পরপর 3 বলে 3টে যদি আউট হয়ে যায় তখন আমরা সেটাকে বলছি হ্যাট্রিক। তাহলে এই গেল ক্রিকেট নিয়ে কিছু টার্মিনোলজি। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। ভারতী শিবাজি, a recipient of the Sangeet Natak Academy, the Sahitya Kala Parishad Samman and Padma Shri by the Government of India, was associated with which of the following dance forms? ভারতে শিবাজি, যিনি সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্যকলা পরিষদ সম্মান এবং ভারত সরকার কর্তৃক পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, তিনি নিচের কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন? মোহিনীঅট্টম, নাকি কথাকালি, নাকি সত্রিয়া, নাকি কত্থক? উত্তর আমার মোহিনীঅট্টম। চলো তাহলে দেখে নিই মোহিনীঅট্টমের আরও বেশ কিছু এক্সপোনেন্ট। আমাদের ভারতীয় শিবাজি তো আছেন, এছাড়া কনক রেলে, গোপিকা বর্মা, জয়প্রভা মেনন, ইত্যাদি বিখ্যাত। দেখো মোহিনীঅট্টম এটা কোথাকার? এটা কেরালার লোকনৃত্য। ভারতীয় শিবাজি, কনক রেলে যারা বললাম, গোপিকা বর্মা, জয়প্রভা মেনন ইত্যাদি। কথাকালি হচ্ছে কেরালা। এখানে কে আছেন? কালামণ্ডলম গোপী। এছাড়াও কালামণ্ডলম গোপী ছাড়াও মলিনা সারাভাই, সালভিনি, সরি মলিনা সারাভাই নয়, মলিনা সালভিনি।
মালিনা সালভিনি, এছাড়া হচ্ছে পিভি বালাকৃষ্ণ, গোপীনাথ ইত্যাদি এরা হচ্ছেন কথাকালিতে। সত্রিয় সত্রিয় হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব। এছাড়াও যতীন গোস্বামী, ইনিও কিন্তু ইম্পর্টেন্ট। কত্থক এটা উত্তরপ্রদেশের, এবং এখানে বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, শোভনারায়ণ, কুমুদিনী লাখিয়া ইত্যাদি বিখ্যাত। দাঁড়াও লিখে নি। কথাকালি, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, শোভনা নারায়ণ, কুমুদিনী লাখিয়া, এনারা কিন্তু বিখ্যাত। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাবটাইটেল ফর দ্য 12th 5-year প্ল্যান? নিচের কোনটি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপশিরোনাম বা মূল লক্ষ্য ছিল? ফুড ওয়ার্ক প্রোডাক্টিভিটি, খাদ্য কাজ এবং উৎপাদনশীলতা, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, সামাজিক ন্যায় বিচার এবং সমতার সাথে বৃদ্ধি, ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ, দ্রুততর এবং আরও অন্তর্ভুক্তিমূলক টেকসই বৃদ্ধি, অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা অর্জন। উত্তর হচ্ছে কি ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। ফাস্টার দ্রুততর, আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৃদ্ধি। দেখো তাহলে 7th 5-year প্ল্যানে টেনিয়র কত? 1885 থেকে 1990। এটাতে মূল লক্ষ্য কী ছিল? ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। 9th 5-year প্ল্যান 1997 থেকে 2002 কী ছিল? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। 11 5-year প্ল্যান 2007 থেকে 2012 ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। 12 5-year প্ল্যান 2012 থেকে 2017 যেখানে ছিল ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। ঠিক আছে, যেটা আমাদের আজকের প্রশ্নের উত্তর। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কনজিউমার গুড? নিজের কোনটি ভোক্তা পণ্যের একটি উদাহরণ? ইকুইপমেন্ট, মেশিনারি, টুলস নাকি ফুড গ্রেনস? উত্তর হচ্ছে আমাদের খাদ্য শস্য। খাদ্য শস্য। দেখো কনজিউমার গুডস যেটা হচ্ছে তোমার এর কিসের জন্য এটা বানানো হয়? যেটাতে পার্সোনাল ইউজ বা কনজামশন, আমরা নিজে যেটা খাই। এবারে ক্যাপিটাল গুডস কিসের জন্য? এখান থেকে ফার্দার প্রোডাকশন, মানে এখান থেকে আরও উৎপাদন করা হয়। ডিমান্ড, এখানে তোমার ডাইরেক্ট ডিমান্ড, মানে সরাসরি চাহিদা থাকে। ধরো আমার দরকার একটা পাউরুটি খাবো, আমি পাউরুটির চাহিদা আছে, এটাই হচ্ছে আসলে ব্যাপার। আর এখানে ডিরাইভ ডিমান্ড হচ্ছে উদ্ভূত চাহিদা, মানে এখান থেকে আবার চাহিদাটা আবার মানে চাহিদাটা আমরা পূরণ করতে পারি কিসের মাধ্যমে? না ক্যাপিটাল গুডসের দ্বারা। উদাহরণ হচ্ছে ব্রেড, ক্লুথেস, ফুড গ্রেনস। আর এখানে ফ্যাক্টরিজ, হেভি মেশিনারি, ট্রাক্টর, এগুলো সবই হচ্ছে কি ক্যাপিটাল গুডস। আর এটা কিন্তু বারবার চেঞ্জ করতে হয়। এই যে কনজিউমার গুডস, সেটা কিন্তু বারবার প্রতিনিয়ত আমাদের চেঞ্জ করতে হয়। কিন্তু এটা কিন্তু একবার হলে হয়তো অনেক বছর পরে থেকে যায়, বা মাঝে মাঝে কী হয় যেগুলোকে মেরামতির দরকার পড়ে। ঠিক, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। ভিল্লু পাট্টু, where performers narrate stories through songs with the villu or bow as the main instrument, is a folk dance of? ভিল্লু পাট্টু, যেখানে শিল্পীরা ভিল্লু বা ধনুকের প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করে গানের মাধ্যমে গল্প বর্ণনা করেন, এটি কোন রাজ্যের লোকনৃত্য বা লোককলা? ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, গুজরাট নাকি তামিলনাড়ু? উত্তর হচ্ছে তামিলনাড়ু। দেখো তামিলনাড়ু কী কী আছে আর কি? তামিলনাড়ু হচ্ছে ভিল্লুপুট্টু, কারাকাট্টাম, কুম্মি ইত্যাদি। তেলেঙ্গানা পেরনি, শিববন্দনম, লম্বাড়ি। ঝাড়খণ্ডে ছাও, সান্থালি, কর্মা,
গুজরাটে গরবা, ডান্ডেরাস, ভাবাই, ঠিক আছে, পাড়হার, মাটুকাডি ইত্যাদি বিখ্যাত। তেলেঙ্গানাতে কি আছে? বোনালু, ঘিমসা, লম্বাডে এটসেট্রা। চলে আসি পরবর্তী প্রশ্নে। হু অ্যামং দ্য ফলোয়িং ডিসাইডস অন দ্য কোয়েশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেচার ইন কনসালটেশন উইথ দ্য ইলেকশন কমিশন? নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্যতার প্রশ্নের উপর সিদ্ধান্ত গ্রহণ করেন নিচের কে? চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টার, চেয়ারম্যান অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল নাকি গভর্নর? উত্তর হচ্ছে আমাদের গভর্নর। এবার এই যে গভর্নর আছে, এই গভর্নর হচ্ছে তোমার কততম আর্টিকেল আন্ডার এটা হয়? না, আর্টিকেল হচ্ছে 192। দেখো এখানে কিছু ডিসকোয়ালিফিকেশন অথরিটি সম্পর্কে ছোট্ট করে তথ্য দেওয়া আছে। স্টেট লেজিসলেচারে কে? গভর্নর। আর এটা কার থেকে কনসালটেশন গ্রহণ করেন? না, ইলেকশন কমিশন থেকে। এবারে পার্লামেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্ট, তিনি কে করেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর ডিফেকশন কেসের ক্ষেত্রে এটা স্পিকার এবং চেয়ারম্যানের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যালস ইজ সেলিব্রেটেড বাই দ্য মোনপাস ইন অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের মোনপা উপজাতির মানুষরা নিচের কোন উৎসবটি পালন করে থাকেন? মকর বিল্লকু উৎসব, গানগোর ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যাল নাকি সুলুং ফেস্টিভ্যাল? এটা হচ্ছে উত্তর, লোসার ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশের মানুষজন, এটা তোমার হচ্ছে কি? এটা হচ্ছে একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এটা হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল। আর চলো তাহলে দেখিনি এর প্রশ্নে কী কী তথ্য আছে আমাদের কাছে। দেখো, মকর বিল্লকু এটা কেরালায় পালিত হয়, বিশেষ করে শবরীমালা মন্দিরে। গানগোর হচ্ছে রাজস্থানে। আর লুসুং হচ্ছে সিকিমে নববর্ষ। ঠিক আছে, এই যে লোসার পালন করে অরুণাচল প্রদেশে, কারা করেন? মুনপা। হর্নবিল নাগাল্যান্ডে, এটা প্রায় সমস্ত নাগা টাইপরা পালন করেন। বিহু আসামে, এটা অল কমিউনিটিসরা পালন করেন। মহাস্তু নাগাল্যান্ডের আও নাগা ট্রাইবরা এটাকে পালন করেন। ওয়াঙ্গালা, এটা হচ্ছে মেঘালয়তে, এটা কারা পালন করেন? গারো যারা ট্রাইবরা তারা। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ গ্রুপ 17 এলিমেন্ট গেটস ইটস নেম ফর বিং আ ইয়েলো গ্রিন ডেন্স গ্যাস উইথ এ চোকিং স্মেল? 17 নম্বর গ্রুপের কোন মৌলটির নাম একটি হলুদ সবুজ রঙের ঘন গ্যাস এবং শ্বাসরোধকারী গ্যাস গন্ধের কারণে রাখা হয়েছে? ক্লোরিন, আর্গন, হিলিয়াম না ক্রিপ্টন? উত্তরটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের গন্ধ কার মতো? না ব্লিচিং পাউডারের মতো। এবং এটা যদি প্রচুর বেশি পরিমাণে ইনহেল করা হয় তাহলে কিন্তু আমাদের ফুসফুসের কিন্তু প্রদাহ শুরু হতে পারে। পাউডারের মতো ফুসফুসে কিন্তু প্রদাহ শুরু হতে পারে যদি অতিরিক্ত পরিমাণে এটাকে ইনহেল করা হয়। এই যে 17 নম্বর গ্রুপটাকে কী বলা হয়? এদেরকে বলা হয় হ্যালোজেন। এরা হচ্ছে তোমার সবচেয়ে বেশি আমাদের পিরিয়ডিক টেবিলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস। ঠিক আছে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস হচ্ছে এরা, 17 নম্বর গ্রুপের মৌলগুলি। ঠিক আছে, দেখো এখানে আমাদের 17 নম্বর হ্যালোজেনগুলো সম্পর্কে ছোটো ছোটো তথ্য দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ফ্লোরিন হচ্ছে এটা গ্যাস। কী রঙের গ্যাস? না পেল ইয়েলো রঙের গ্যাস। ক্লোরিন এটাও গ্যাস, এটা হচ্ছে ইয়েলো গ্রিন। ব্রোমিন এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে রেড ব্রাউন। আর আয়োডিন হচ্ছে সলিড ডার্ক ভায়োলেট রঙের, এটা আয়োডিনটা। ঠিক আছে, এই যে আয়োডিন কিসের কাজে ব্যবহার করা হয়? না টিংচার আয়োডিনের সলিউশন কিসের কাজে ব্যবহার করা হয়? না যে কাটা ছেঁড়া অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়। চলে আসি পরবর্তী প্রশ্নে।
According to the census of 2011, which of Union Territory has the largest Jain population? 2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জৈনদের জনসংখ্যা সবচেয়ে বেশি? দমন অ্যান্ড দিউ, দিল্লি নাকি পুদুচ্চেরি লাক্ষাদ্বীপ? উত্তর হচ্ছে দিল্লি। দিল্লিতে জৈনদের জনসংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ওভার সেন্টার স্টেট অ্যান্ড ইন্টার স্টেট ডিসপিউটস? ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে কেন্দ্র রাজ্য এবং অন্তরাজ্য বিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার প্রদান করা হয়েছে? আর্টিকেল 130, আর্টিকেল 135, আর্টিকেল 131 নাকি আর্টিকেল 134? উত্তর হচ্ছে আমার আর্টিকেল 131। দেখো এখানে কি বলছে যে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন কত? আর্টিকেল 131, যেখানে কিন্তু সেন্টার স্টেট বা ইন্টার স্টেট ডিসপিউট মানে হতে পারে যে একটা সেন্টার মানে সেন্টারের সঙ্গে অন্য একটা স্টেটের বা সেন্টারের সঙ্গে দুটো স্টেটের এরকম ব্যাপার, বা দুটো স্টেটের মধ্যে যদি প্রবলেম হয় তখন কিন্তু সুপ্রিম কোর্টের যে অরিজিনাল জুরিসডিকশন সেটা লাগু হবে এবং আর্টিকেল 131 আন্ডারে স্টেটগুলো কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পড়ে তাদের বিচার চাইতে পারে। রিটস কত নম্বর আর্টিকেল আন্ডারে আছে? আর্টিকেল 32। এটা আমাদের কাকে পাওয়ার দিচ্ছে? সুপ্রিম কোর্টকে পাওয়ার দিচ্ছে না কিসের জন্য? না ফান্ডামেন্টাল রাইটস কারো যদি ভায়োলেট হয় সেই ভায়োলেশনটাকে লাগু করানোর কাজ পাওয়ার পাচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। অ্যাপিলিয়েট জুডিশিয়াল কোনটা? 132 থেকে 134। এটা কি হয় যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল, ধরো আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি যে হাইকোর্টে কোনো একটা রায় ঘোষণা করেছে, এবারে সেই রায়ের বিরুদ্ধে যখন আমাকে সুপ্রিম কোর্টে যাব তখন সেটা হয়ে যাবে অ্যাপিলিয়েট জুরিসডিকশনটা, যেটা কত থেকে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 132, 133 এবং 134 মধ্যে যেটা উল্লিখিত আছে। আর অ্যাডভাইজারি জুরিসডিকশন কোনটা? না আর্টিকেল 143-তে বলা আছে, যেখানে কি হচ্ছে না সুপ্রিম কোর্ট কি করে যে এইড অ্যান্ড অ্যাডভাইস করে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট যখন যদি চান যে আমি সুপ্রিম কোর্টের অ্যাডভাইস চাই, তখন কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট কী করবে? আর্টিকেল 143 আন্ডারে তার অ্যাডভাইজারি জুরিসডিকশন যে পাওয়ার, সেই পাওয়ারের আওতায় প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারে। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিউক্লিয়াস, স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশন, লাইসোজোম, সুইসাইডাল ব্যাগস, রাইবোজোম, প্রোটিন সিনথেসিস নাকি মাইটোকন্ড্রিয়া লিপিড মেটাবলিজম? এদের মধ্যে কোনটা সঠিকভাবে মেলানো নেই? দেখো উত্তর হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া লিপিড মেটাবলিজম, এটা কিন্তু উত্তর নয় আমার, এটা উত্তর নয়। তাহলে উত্তর কোনটা? না এটাই, কারণ এটা নয় বলেছে। মাইটোকন্ড্রিয়া কী করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি ঘর, কী করে? এ উৎপন্ন করে এটিপি। মাইটোকন্ড্রিয়া উৎপন্ন করে এটিপি, এটা কী করে? এনার্জি। তাহলে নিশ্চয়ই লিপিড মেটাবলিজম থেকে সম্পর্কিত নয়। আর লিপিড মেটাবলিজম কে করে? এটা করে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লিপিড মেটাবলিজম এটা কার কাজ? এটা তোমার হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড মেটাবলিজম করা। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হয়ে গেল? মাইটোকন্ড্রিয়া তার এবং লিপিড মেটাবলিজম এটার মধ্যে কোনো সম্পর্ক নেই। দেখো এখানে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর, এর কাজ কি? এটিপি উৎপাদন। নিউক্লিয়াস হচ্ছে কন্ট্রোল সেন্টার, এটাকে বলে মাথা, মানে যে কোনো সেলের মাথা বলি নিউক্লিয়াসকে। এটা কী করে? কী করে? জেনেটিক ইনফরমেশনকে স্টোর করে রাখে ইনসাইড দ্য ক্রোমোজোম। কার মধ্যে থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোমের মধ্যে আমাদের যে সমস্ত জেনেটিক তথ্য সমস্ত সঞ্চিত থাকে। রাইবোজোম কী করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, এটা কিসের কাজ করে? না প্রোটিন সিনথেসিসের কাজ করে। আর লাইসোজোম সুসাইডাল ব্যাগ, এটা তোমার ওয়েস্ট ডিসপোজাল হিসেবে কাজ করে। ক্লোরোপ্লাস্ট কিচেন অফ দ্য সেল, এটা ফটোসিনথেসিস কাদের ক্ষেত্রে? কেবলমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেমি অটোনোমাস সেল অর্গান বিকজ ইট হ্যাজ ইটস ওন ডিএনএ। যেহেতু এটার নিজস্ব ডিএনএ আছে তাই এটা কিন্তু আমাদের বলছি সেমি অটোনোমাস স্টেট। এই যে মাইটোকন্ড্রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস্টিডও থাকে, আবার মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস ইজ লিঙ্কড টু দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতার সাথে যুক্ত? সাঁচি স্তূপ, মহেঞ্জোদাড়ো, অজন্তা নাকি ভীমবেটকা? উত্তর হচ্ছে মহেঞ্জোদাড়ো।
মহেঞ্জোদাড়ো। এবারে তোমাদের জন্য একটা প্রশ্ন, যে কে মহেঞ্জোদাড়ো শহর আবিষ্কার করেছিলেন? হু ডিসকভার্ড মহেঞ্জোদাড়ো? এটা কিন্তু তোমরা দেবে, কমেন্ট সেকশনে উত্তরটা দেবে, ঠিক আছে? তাহলে উত্তরটা কি আমার? মহেঞ্জোদাড়ো। দেখো এই যে সাঁচি, সাঁচি কিসের জন্য বিখ্যাত? এটা তোমার যে সম্রাট অশোক নির্মিত বৌদ্ধ যুগের স্তূপের জন্য বিখ্যাত। এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। অজন্তা, অজন্তা হচ্ছে বৌদ্ধ গুহাচিত্র এবং ভাস্কর্যের জন্য পরিচিত, যেটা অবস্থিত মহারাষ্ট্রে। ভীমবেটকা প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্রের জন্য বিখ্যাত, যেটা অবস্থিত মধ্যপ্রদেশে। এবারে যে দেখো হরপ্পা, আমরা কিছু আইভিসির কিছু সাইট সম্পর্কে জেনে নিই। এটা তোমার হচ্ছে হরপ্পা, আচ্ছা এটা তো অপশানে দিয়ে দিয়েছি, তাও তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। হরপ্পা পাকিস্তানে অবস্থিত, দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন, এটা ফার্স্ট সাইট ডিসকভার্ড। মহেঞ্জোদাড়ো এটা পাকিস্তানে অবস্থিত, কে মানে ডিসকভার করেছেন? ডাকাল দাস ব্যানার্জি। এখানে কি বিখ্যাত না তোমার হচ্ছে গ্রেট বাথ আছে একটা, লোথাল হচ্ছে গুজরাট এবং ধলাভিরা, এটা হচ্ছে এস আর রাও, এটা ডকইয়ার্ড কালীবঙ্গান রাজস্থান, আর এটা অমলেন্দু ঘোষ, আর এটা তোমার হচ্ছে প্লাউ ফিল্ড, নাগল দেওয়া জমি। আচ্ছা এবারে একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে যে এই যে মহেঞ্জোদাড়ো কথার অর্থ কী? অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড, মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ বলা হয় মহেঞ্জোদাড়োকে, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য মাইক্রোফিন্যান্স মুভমেন্ট ফর্মালি লঞ্চড ইন ইন্ডিয়া অন এ পাইলট বেসিস? ভারতে কোন সালে পরীক্ষামূলকভাবে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র ঋণ আন্দোলনের সূচনা হয়েছিল? উত্তর হচ্ছে আমাদের 1992-তে, 1992 সালে। এটা কার দ্বারা? না এটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপস, সেলফ হেল্প গ্রুপস ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের আওতাতে এটা চালু করা হয়েছিল, ঠিক আছে? এবং এটা কে করতো, মানে কার আওতাতে হয়েছিল? না নাবার্ডের আওতাতে। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, যে বলবে যে নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? নাবার্ড নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? কমেন্ট করে জানাবে আমাকে। দেখো যে তথ্য আমাদের কাছে আছে, 1992 সালে সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ পাইলট প্রজেক্ট চালু করা হয়েছিল, যেখানে তোমার যে ভারতবর্ষে মাইক্রো ফিন্যান্সকে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়। 1995 সালে সিডিবি প্রতিষ্ঠা করা হয়, যেখানে কি সাপোর্টেড এমএফআইস ফর মাইক্রো ক্রেডিট। আর 2011 সালে মেলেগাঁও কমিটি রিপোর্ট এখানে কি বলেছিল? রেগুলেট দ্য এমএফআই সেক্টর আফটার দ্য অন্ধ্রপ্রদেশ ক্রাইসিস, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দ্য জাওয়ারা ড্যান্স পারফর্মড অন দ্য ওকেশন অফ এ সাকসেসফুল হারভেস্ট? নিচের কোন রাজ্যে সফলভাবে ফসল কাটার উপলক্ষে জাওয়ারা নৃত্য পরিবেশিত হয়? পাঞ্জাব, মধ্যপ্রদেশ, হরিয়ানা নাকি গুজরাট? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। এই যে মধ্যপ্রদেশ যে বুলদেলখণ্ড রিজিয়ন, সেই বুলদেলখণ্ড রিজিয়নে কিন্তু জওয়ারা নাটকটা বিশালভাবে পপুলার, ঠিক আছে? এছাড়া মধ্যপ্রদেশে আর কি বিখ্যাত নাচ আছে? না মাটকি ডান্স, ফুলপাতি ডান্স, তেরতালে ডান্স, ভাগোরিয়া ডান্স, এটসেট্রা। দেখো পাঞ্জাবে কি আছে? পাঞ্জাবে ভাংড়া, গিদ্দা, ধামান আছে। হরিয়ানা দিকে আছে ধামাল আছে, ঝুমার আছে,
মঞ্জিরা আছে, ফাগ আছে, ঠিক আছে। গুজরাটে তো বলে দিয়েছি কিছুক্ষণ আগে, গরবা, ডান্ডে ইত্যাদি। আসামে কি আছে? আসামে হচ্ছে বিহু, ঠিক আছে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ইজ বেসড অন মালগুড়ি, এ ফিকশনাল টাউন ইন সাউথ ইন্ডিয়া? নিচের কোন উপন্যাসটি দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর মালগুড়ির ওপর ভিত্তি করে লেখা? দ্য গাইড, মাই ডেজ, নাকি স্যাক্রেড গেমস, নাকি আ সুইটেবল বয়? উত্তর হচ্ছে দ্য গাইড। দ্য গাইড এটা কার লেখা? লেখা হচ্ছে আর কে নারায়ণন। হুম, দেখো এখানে আছে মাই ডেজ, এটা হচ্ছে আর কে নারায়ণের আত্মজীবনী। স্যাক্রেড গেমস বিক্রম চন্দ্রের লেখা। আর এ সুইটেবল বয় এটা বিক্রম সেটের লেখা, যেখানে ব্রহ্মপুর নামে একটা শহরের কথা উল্লেখ করা আছে। দ্য গাইড এটা একটা নোভেল, এটা তোমার হচ্ছে ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এটা তোমার হচ্ছে আমাদের আর কে নারায়ণের বিখ্যাত বিখ্যাত কিছু উপন্যাস। মালগুড়ি ডেজ এটা শর্ট স্টোরিজ একটা কম্পাইলেশন। এ দ্য ম্যান এটার অফ মালগুড়ি এটা একটা নভেল, ঠিক আছে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ মেসোজোম? নিচের কোনটি মেসোজোমের একটি কাজ নয়? ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডটার সেল, লোকোমোশন, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য প্লাজমা মেমব্রেন অ্যান্ড এনজাইমেটিক কন্টেন্ট, রেসপিরেশন। ডিএনএ রেপ্লিকেশন এবং অপত্যকোষে তা বিতরণ করা, চলন, প্লাজমা পর্দার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং এনজাইম উপাদান বৃদ্ধি করা, নাকি শ্বসন? উত্তর হচ্ছে লোকোমোশন। লোকোমোশন কার কাজ? লোকোমোশন সিলিয়া বা ফ্ল্যাজেলা? সিলিয়া স্টার ফ্ল্যাজেলা। সিলিয়া বা ফ্ল্যাজেলার কাজ হচ্ছে তোমার লোকোমোশন করা, কিন্তু সেটা মেসোজোমের কাজ নয়। মেসোজোমের কাজ হচ্ছে বাকিগুলো, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, ঠিক আছে। মাধবপুর ফেয়ার ইন গুজরাট ইজ এ ড্যাশ ডে লং ইভেন্ট টু সেলিব্রেট লর্ড কৃষ্ণাজ ম্যারেজ উইথ রুক্মণী। গুজরাটের মাধবপুর মেলা হলো রুক্মিণীর সাথে ভগবান কৃষ্ণের বিবাহের উদযাপনের একটি ড্যাশ দিনব্যাপী অনুষ্ঠান। 4 দিনব্যাপী, 3 দিনব্যাপী, 5 দিনব্যাপী, না 2 দিনব্যাপী? উত্তর হচ্ছে 5 দিনব্যাপী, ঠিক আছে। তাহলে আজকের মতো 25টা প্রশ্নের সেট এখানেই শেষ হলো। সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।